যেখানেই আছেন ভালো আছেন। আমি অনিশা। আমার এই নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম অনিশা বৈরাগী। আর আমার ফ্যামিলিতে আমরা চারজন থাকি। আমার শ্বশুর শাশুড়ি, বাপি মা, আর হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আর হচ্ছে বাবা মানে আমার ছেলে। আমার একটা ছোট ছেলে আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাতে কিন্তু অনেক কিছু দেখতে পারবে। আর আমরা বাড়িতে কী কী কাজ করি, আমার ডেলি লাইফস্টাইল, আমি কোথায় যাই, আমরা কিভাবে জীবনযাপন করি, সব কিছুই কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে পারবে। আর আশা করছি আমার ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু মানিয়ে নেবে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর আশা করি তোমরা কিন্তু আমার পাশে থাকবে। চলো আজকের থেকে ব্লগটা শুরু করি। আজকে কিন্তু সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল 7টা। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে কিন্তু তোমাদের ইন্ট্রোটা দিয়েছি। তারপর চলে এসেছি, কালকে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু সকাল সকাল মেলে দিলাম ছাদে। কি বলতো, কদিন ধরেই কিন্তু খবরে দেখাচ্ছে বৃষ্টি হবে, তো 2-3 দিন ধরেই বলছে বৃষ্টি হবে, বৃষ্টি এখনো নামেনি। কিন্তু কখন যে বৃষ্টিটা নামে তার তো ঠিক নেই। সে কারণে কিন্তু জামা কাপড়গুলো তড়িঘড়ি করে মেলে দিচ্ছি। আর কি বলতো, আমরা ওই ছাদটায় মেলে দিয়ে এসেছি, মানে আমাদের ঘরে উপরে দোতলা করার জন্যে মানে লিন্টন ঢালাই অবধি দেওয়া আছে, মানে ছাদ করার আগের পোর্শন অবধি করা আছে, কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, মানে ছাদটা আর দেওয়া হয়নি। সেই কারণে না দুটো পার্টে ভাগ হয়ে গেছে আমাদের ছাদটা। তারপরে চলে এসেছি এই যে এখানে নিচে নিচে এসে ওই যে একটুখানি তোমার এই যে একটু না ছোলার ছাতু খেয়ে নেব। সকাল সকাল যদি একটু হেলদি কিছু খাওয়া যায়, দিনটা বেশ ভালো যায়। আর সকাল সকাল উঠতে তো খিদে পেয়ে যায়, আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন কিন্তু খাই। ওই যে বাবানের পাপাকে বলেছিলাম একটু ছোলার ছাতু এনে দিতে, এই ছোলার ছাতুটা খাবো আর কি সকালবেলায়। সকালবেলায় যদি চাটা কিছু খাওয়ার আগে এই ছোলার ছাতুটা খাওয়া যায়, তাহলে কিন্তু বেশ উপকার হয়। আর কিন্তু পেটটা একটু ভার ভারও থাকে, বেশ ভালো লাগে। সেই কারণে কিন্তু একটু লবণ দিয়ে আমি এই ছোলার ছাতুটা খেয়ে থাকি। আর এই যে একটুখানি লবণ দিয়ে না 2 চামচ ছোলার ছাতুটা নিয়ে তারপরে কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে আমি ছোলার ছাতুটা খেয়ে নিয়ে এখানে ওই যে বাবানের খাবারটাও তৈরি করে নিয়েছি, মানে বাড়িতে তৈরি স্যালাড, চাল ডালের গুঁড়োটা একটু রান্না করে নিয়েছি। ও এখনও ঘুমোচ্ছে, ওকে উঠলে কিন্তু খাওয়াবো। এর মধ্যে না অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেছে। ওই যে এখন কিন্তু মধ্য সকালের খাবারটা খাওয়াচ্ছি, মানে ও ঘুম থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছে, সেই কারণে কিন্তু ওই যে 7টা 7:30 নাগাদ, মানে 7:30 প্রায় নাগাদ ওকে খাইয়েছি। তারপর কিন্তু ভাতটাও ওকে খাইয়ে নিয়েছি, জানো তো। ওই যে একটা পেঁপে সিদ্ধ দিয়ে আর একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়েছিলাম। আমার শাশুড়ি মা রান্না করেছিলেন, তো ওকে না পেঁপে সিদ্ধটা আমি একটার অর্ধেক পেঁপে সিদ্ধ আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ভাতটা কম ছিল, সবজিটা কিন্তু বেশি ছিল। আর 2টো ভেন্ডি সিদ্ধ নিয়েছিলাম, সেটা দিয়ে ওকে খাইয়ে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি এই যে লেবুর রসটা করতে। তারপর কিন্তু স্নানটা করিয়ে নিয়ে ওর দুপুরের খাবারটাও কিন্তু খাইয়ে নেব। আর এই যে লেবুর রসটা করতে এসে দেখলাম একটা লেবু ভালো আছে, আর একটা লেবু নষ্ট হয়ে গেছে। সেই কারণে আর একটা লেবু নিয়ে তোমার রসটা বানিয়ে নিয়েছি। তারপর একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে কিন্তু আমার ছেলেকে খাইয়ে দেবো। আর কি জানো তো, আমার বাবার না এই যে লেবুর রসটা খেতে খুবই ভালোবাসে ছোট থেকেই, মানে ফ্রুট জুস, আমি ওকে বলতাম ফ্রুট জুস খাবে তো বাবান, ও না প্রচণ্ড ভালোবাসে। আর আজকে না আমার বাবান পুরো একা একা এই লেবুর রসটা একা ধরে খেয়েছে। আমি নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে কাপটা নিয়ে নিল, নিয়ে বললো একা একা খাবে। তো সেটাই দেখছিলাম, ও একা একা খাচ্ছিল, তার সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখালাম। এই যে কিন্তু আমার বাবান, আর আমার বাবানের নাম হচ্ছে অর্ণাভ্য। আমি ওকে বাবান বলেই ডাকি, ওর নাম অর্ণাভ্য বৈরাগী। ওর বয়স কিন্তু এই যে মাত্র 2 বছর 5 মাস চলছে। তো আমার বাবান কিন্তু এখন এই যে লেবুর রসটা খাচ্ছে। আর তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু একটা দোকান আছে, আর এই যে জলের ব্যবসা আছে। তো বাড়িতে কিন্তু জল ট্যাঙ্কিটা বসানো হয়েছে, ইচ্ছা আছে পরবর্তীকালে মেশিন বসানো। আর কি বলো তো, ওই যে সব কিছু তো আর তাড়াহুড়ো করে হয় না, ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়। তাই কিন্তু আমাদের এই জলের ব্যবসাটা অনেকটাই ছোট ছিল, মানে ওই 4-5টা মতন কাস্টমার ছিল। কিছু জারে জল নিয়ে এসে অন্য একজনের কাছ থেকে নিয়ে এসে বিক্রি করা হতো। এখন কিন্তু বেশ ভালোই
জায়গাটা দাঁড় করিয়ে নিয়েছে বাবানের পাপা। আর এই যে কিন্তু আমাদের দোকান, তো বাবানের পাপা এখানে ওই যে আমাদের দোকানে কাস্টমার এসেছিল, ও কিন্তু ডিম দিচ্ছিল এখানে। আর বাবানের পাপা কিন্তু আমার হাজব্যান্ড আর কি এই ব্যবসাটাই করে, সঙ্গে কিন্তু কিছু ডেকোরেটার্সের জিনিস, মানে ওই পাশে তোমাদের দেখালাম কড়াই বাসন এইসব কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ভাড়া দিয়ে থাকি আমরা, মানে বাবানের পাপা আর কি। আর এদিকে আমাদের কিন্তু সবজিও বিক্রি করে। তো সকালের অনেকটাই পরে এসেছিলাম, দেখলাম কিছু সবজি বিক্রি হয়ে গেছে, আর কয়েকটা মতো আছে। আর এখানে ওই যে সকালে লঙ্কা আদা রসুন নিয়ে এসে ব্যাগ থেকে, সেটা আর নামানো হয়নি। তারপরে কিন্তু চলে এসেছি ঘরে এসে এই যে হরলিক্সটা নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আর ঢালা হয়নি। আমি যেহেতু বাপের বাড়িতে গেছিলাম, তো সেই কারণে এসে আমি ঢালছি এটা, মানে অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে, বাবানি পাপা নিয়ে এসে রেখেছে, ছেলে খাবারটা শেষ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু ও নিয়ে এসছে। তো আমি এখন ঢেলে নিচ্ছি ওর কৌটোটাই। আর কি জানো তো, বাবানের পাপার মুখে গল্প শোনা যে ওর নাকি দোকানটা অনেক ছোট ছিল, ও যখন শুরু করে তখন একটা কাস্টমার দিয়ে ও শুরু করেছিল দোকানটা। তো তখন না ও মানে অনেকটা চিন্তায় ছিল দোকানটা আদতেও চলবে কি না। তো ও বলে কি মানুষজনের সঙ্গে ভালো করে মিশলে, ভালো ব্যবহার করলে তোমার কাছে কাস্টমার আসতে বাধ্য। ও বলে আমি কিন্তু একটা দুটো কাস্টমার থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তো আস্তে আস্তে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়, আমরা ধীরে ধীরেই কিন্তু ওপরে উঠি, একবারে কিন্তু আমরা কোনো জিনিসই পূর্ণ করতে পারি না, বা কোনো জিনিসই আমাদের দ্বারাই একবারে করা সম্ভব না। আর এইদিকে কিন্তু ওই যে বিছনার বেডশিটটা আমি চেঞ্জ করছি, কারণ তোমার বেডশিটটা খুবই নোংরা হয়েছিল। আমি যেহেতু বললাম আমি বাপের বাড়িতে ছিলাম, তো বাবানের পাপা তো কোনো মতে মানে হালকা করে ঝেড়ে ঝুড়ে উঠেছে, তো সেই কারণে না বিছনাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে বিছানার বেডশিটটা তোমার একটু নোংরা নোংরা লাগছিলো। আর আমি বাড়িতে থাকলেও এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে থাকি। সেই কারণে এই যে এর ভিতরে আমার বেডশিটগুলো থাকে, ওর ভিতরে আমি সব কিছু গুছিয়ে রাখি আমার বিছানার। তো সেইগুলো বের করে নিলাম, বেডশিট তারপরে পিলো কভার ওইগুলো বের করে নিয়ে এখানে কিন্তু বেডশিটটা আমি পেতে নিচ্ছি। আর এই যে এর উপরে দেখতে পাচ্ছ পলিথিন পাতা, যেহেতু আমার ছোট বাচ্চা আছে বুঝতেই তো পারছো, মাঝে মধ্যে ও টয়লেট করে দেয়। ও এখনও ভালোভাবে বলতে পারে পুরো মুখ দিয়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ও শয়তানি বুদ্ধি করে, মানে ও মাঝে মধ্যে একা একা টয়লেট করে দেয়। টয়লেট করবো বলে সঙ্গে সঙ্গে তোমাকে টাইম দেবে না টয়লেট মানে ওকে নিয়ে যাওয়ার, ও সঙ্গে সঙ্গে বিছানায় দাঁড়িয়ে টয়লেট করে দেয়। এগুলো হচ্ছে ইচ্ছে করে দুষ্টুমি করে, বেশি আদরের ফল আর কি। তখন কিন্তু খুব রাগ ধরে। আগে তো বুঝতাম না, পলিথিন পেতে রেখেছিলাম না। আমার এর উপরে না ওই যে অয়েল পেপারগুলো হয়, আমার পুরো বিছানার উপরে না বেডশিটের মতন অয়েল পেপার যেগুলো পাওয়া যায় সেটা পাতা ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। সেই কারণে এখন আমি এই বেডশিটটার নিচে তোমার ওই পেপার মানে পলিথিনগুলো পেতে রাখি। তারপরে এই যে বেডশিটটা ভালো করে ম্যাট্রেসের নিচে ঢুকিয়ে দিচ্ছি যাতে এলোমেলো না হয়ে যায়। আর আমার বাবান যেহেতু বেডশিটটা টেনে টেনে ওঠে, সেই কারণে কিন্তু বারবার বেরিয়ে যায়, আর হচ্ছে ওই যে নষ্ট হয়ে যায়, বেডশিটটা দেখতেও ভালো লাগে না, এলোমেলো হয়ে থাকে, গুটিয়ে থাকে আর কি। তো সেই কারণে কিন্তু সবসময় আমি চেষ্টা করি এই যে চারি সাইড থেকে ম্যাট্রেসের নিচে ঢুকিয়ে দেওয়া, এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ঘরের সৌন্দর্যও কিন্তু বেড়ে যায়। আর কি জানো তো, ঘরের শোভা কিন্তু একটা বেডই বানায়। যেরকম আমার কাছে মনে হয় বেডটা যদি ঠিক করে গুছিয়ে রাখা যায় না, ক্লিনিং করে তারপরে একটু ভালো করে অর্গানাইজ করে রাখা যায়, তাহলে কিন্তু ঘরটাই মনে হয় পুরো গোছানো। আর দেখবে বেডটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাকেই এলোমেলো মনে হয়। যতই তুমি গোছাও না কেন, বেডটা যদি এলোমেলো থাকে দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে গুছিয়ে রাখার, যতটা সাধ্য আমার চেষ্টা করি আমি সবসময় গুছিয়ে গাছিয়ে কাজ করার। আর এদিকে ওই যে পিলো কাভারগুলোও ভরে নিচ্ছি। আর কি জানো তো, আমি যেহেতু এক সপ্তাহ অন্তর অন্তর এই বেডশিটগুলো চেঞ্জ করি, তখন কিন্তু আমার এই পিলো কাভারগুলো একেবারেই নোংরা হয় না, কিন্তু আমার বেডশিটটা একটু নোংরা নোংরা হয়ে যায়, কারণ ছোট বাচ্চা আছে ঘরে, তারপর ও টয়লেট করে দেয়, আমার কিন্তু চেঞ্জ করতেই হয়। আর চেঞ্জ না করলে জানো তো গায়ের ভিতর আমার নিজেরই কেমন একটা লাগে। এক সপ্তাহ কি মানে 4-5 দিন হয়ে গেলেই মনে হয় কখন বেডশিটটা চেঞ্জ করব। এতে কিন্তু কালারও নষ্ট হয়, মানে একটা জিনিস বারবার ধুলে কিন্তু সেই জিনিসটার কালার নষ্ট হয়, কিন্তু কি আর করার বলো তো, ওই যে অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু।
আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কেই না ভালোবাসে বলো তো? যত পরিষ্কার করে থাকা যাবে, যত পরিষ্কার রাখবো নিজেকে, ততই কিন্তু নিজের ভিতরে একটা পজিটিভিটি কাজ করবে। আর যত নোংরা বা এলোমেলো হয়ে থাকবো, ততই কিন্তু নেগেটিভ এনার্জিগুলো কাজ করবে। সে কারণে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার, বা আমার সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এইদিকে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পিলো কভারগুলো প্রায় ভরা শেষ হয়ে গেছে। আর আমাদের ঘরে কিন্তু বালিশটা একটু বেশি ইউজ হয়, জানো তো, পিলোগুলো আর কি বেশি ইউজ হয়। কারণ বাবানের পাপার লাগে, আর বাবান যেহেতু ছোট, মশারিটা নিয়ে চারি সাইড দিয়ে কিন্তু আমি এগুলো দিয়ে দিই, যাতে করে কিন্তু বাবান পড়ে না যায়। সে কারণে কিন্তু মশারির চারি সাইড দিয়ে আমি এই বালিশগুলো দিয়ে দিই। আর ওই যে লাস্টে যে দুটো বালিশগুলো দেখলে, সেইগুলোই কিন্তু আমরা ইউজ করি। আর এই যে বালিশগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা চারি সাইড দিয়ে থাকি। আর এদিকে কোল বালিশটারও কভারটা ভরে নিয়েছি। ভরে নিয়ে কিন্তু এখানে ওই যে সুতোটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি। তারপরে কিন্তু এই যে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পারলে। আর কিন্তু এখানে ওই যে বালিশগুলো বালিশের জায়গা মতন কিন্তু রেখেও দিচ্ছি। তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যাও লেগে গেছে। সন্ধ্যা লেগে গেলে আমি এখানে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু চলে এসেছি, ওই যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম ছাদে, সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি সন্ধ্যার পরে। এখন কিন্তু সন্ধ্যা ঘুরে গেছে আর কি। তো তারপর আমি এখানে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু জামা কাপড়ের জায়গা মতন রেখে দেবো। আমি কিন্তু যখনই এই জামা কাপড়গুলো ভাঁজ করি, তখনই কিন্তু হাত দিয়ে একটু শার্ট করে নিই। সব জামা কাপড় তো আর আয়রন করা হয় না, বাড়িতে যেগুলো ব্যবহার করি সেগুলো তো একেবারেই আয়রন করা হয় না। সেই কারণে কিন্তু যখনই আমি এই জামা কাপড়গুলো যাই ভাঁজ করি না কেন, এরকম একটু হাত দিয়ে শার্ট করে নিই। তারপরে কিন্তু ভাঁজ করে রেখে দিই জায়গা মতন। কী বলতো, এইভাবে হাত দিয়ে শার্ট করে একটু ভাঁজ করে রাখলে জিনিসটাও শার্ট থাকে, দেখতেও কিন্তু সুন্দর লাগে, আয়রন করার প্রয়োজনও পড়ে না। আর এদিকে ওই যে একটা প্লাজো ছিল, প্লাজোটাও ভাঁজ করে নিচ্ছি। কী বলতো, ওই যে বাপের বাড়িতে গেছিলাম তো, মায়ের শরীরটা একটু খারাপ, মায়ের স্ট্রোক করেছিল। সেই কারণেই কিন্তু আরও ওইখানে ছিলাম, তাড়াহুড়ো করে গেছিলাম। যখনই খবরটা পেয়েছিলাম তারপর পরে কিন্তু বেরিয়ে গেছিলাম মাকে দেখতে। আর আমি এই চ্যানেলটা খুলেছি অনেক কটা দিনই হচ্ছে, 5-7 দিন হচ্ছে। ভেবেছিলাম ভিডিও আপলোড করব, কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি। কারণ কি বলতো, মায়ের শরীর খারাপ তো, আর মায়ের যদি শরীর খারাপ থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আমরা অনেকেই মায়ের উপর রাগ করে থাকি, আমিও কিন্তু আমার মায়ের উপর মাঝে মধ্যে রাগ করি। কিন্তু যখনই মায়ের শরীর খারাপ থাকে না, তখনই কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই আর কোনো দিকে তাকাতে ইচ্ছা করে না, কোনো কাজও ভালো লাগে না। মায়ের মতন কিন্তু আর কেউই হয় না, এটা বাস্তব কথা। হয়তো আমরা অনেকেই বুঝতে লেট করি বা ভুল করি, কিন্তু সত্যি মায়ের মতন কিন্তু কাউকে পাওয়া সম্ভব না। মা যতটা পাশে থাকে, একটু ভালো করে ভেবে দেখলে পরে মার উপর যত রাগ অভিমানী থাকুক না কেন, ওই সব কথা মনে পড়লে, মায়ের কেয়ার, মায়ের যত্নের কথা মনে পড়লে, তখন কিন্তু মনে আর রাগ বা ক্ষোভ থাকে না। সেরকম কিন্তু আমার মায়ের উপরও রাগ হয়, আমারও কিন্তু মনে হয় মায়ের সঙ্গে আর কথা বলবো না, দেখা করবো না। কিন্তু যখনই মায়ের শরীর খারাপের কথা শুনি না, তখন কিন্তু আর পারি না মায়ের সঙ্গে না কথা বলে থাকতে, বা মাকে না দেখে থাকতে। মায়ের মতন আপন কিন্তু কেউ হয় না পৃথিবীতে, যতই যে দেখাক না কেন, যতই আপন হোক না কেন, মায়ের মতন আপন আর কেউ হতেই পারে না। আর এইদিকে ওই যে দেখো ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, সেগুলো কিন্তু আমার বাবানের জামা কাপড়। তো এখানে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর ওই যে আমার নাইটি সায়া যেগুলো ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলনাতে রেখে দিচ্ছি, জায়গার জিনিস জায়গা মতন সব কিছু রেখে দিচ্ছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।